জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। আজকে 6ই ফেব্রুয়ারি হয়ে যাওয়া সমস্ত শিফটের প্রশ্নগুলো আলোচনা করব। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। তো দেখো, প্রত্যেক দিন তোমরা পরীক্ষার কোশ্চেনের কিন্তু রিভিউ আলোচনা তোমরা কিন্তু আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছ। তাই বলবো তোমরা প্রত্যেকে আমার চ্যানেলের সাথে জড়িত হয়ে যাও। দেখো, এবং তোমরা টেলিগ্রামেও যুক্ত হয়ে যাও পিডিএফ সংগ্রহ করার জন্য। দেখো, প্রথমেই বলি যে আজকে যে প্রশ্নটা এসেছিল 6ই ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের প্রশ্নগুলো বলে দিচ্ছি আগে, তারপরে সেকেন্ড শিফট, তারপরে থার্ড শিফট পরপর আলোচনা করব। প্রথমে দেখে নাও, এই যে কোশ্চেনগুলো বলছি এখান থেকে তোমার একটা আইডিয়া বা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে যে এই জায়গা থেকেই প্রশ্নগুলো করা হচ্ছে। তোমরা আগামী দিনে যারা পরীক্ষা দিবে এগুলোকে ক্যাচ করো, ধরার চেষ্টা করো। ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত? তো খান আব্দুল গফ্ফর খানকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। তো দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তির যে সে ঐতিহাসিক ব্যক্তি যেগুলো রয়েছে ইতিহাসের খাতায়, তো তাদের যে নাম নিক নেমগুলো সেগুলো কিন্তু একটু কাইন্ডলি তোমরা একবার চোখ বুলিয়ে যাও তোমাদের আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাচ্ছ। তারপরে বর্তমানে মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী কে রয়েছেন? তো এটা রয়েছেন লালরিনপুই চৌহান, লালরিনপুই চৌহান। তো এটা অনেকেই হয়তো কোশ্চেনটা করে আসতে পেরেছে, আবার অনেকেই পারেনি, কারণ এতটা ডিপের প্রশ্ন ভারতের স্বাস্থ্যমন্ত্রী বললে তাও মানা যায়, কিন্তু সেটা মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী বলেছে, সেক্ষেত্রে অনেকে নাও পারতে পারে। মোটামুটি একটু কোশ্চেন মোটামুটি একটু মডারেট ছিল, একটু কঠিনের দিকেই বলা যেতে পারে। তারপরে রঙ্গরাজন কমিটি কিসের সাথে যুক্ত? তো অ্যাকচুয়ালি এই যে প্রশ্নটা ছিল তোমাদের, যে রঙ্গরাজন কমিটি, এটা কিন্তু যে দারিদ্রতার সাথে যুক্ত। ওকে, গরিবের সাথে, গরিবদের নিয়ে উপরেরই অ্যাকচুয়ালি রিসার্চের জন্য এই কমিটিটা কিন্তু তৈরি করা হয়েছিল, এটা একটু মনে রাখবে। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে রামনাথ ভি রাঘবন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? দেখো, বাদ্যযন্ত্রের সাথে তো প্রশ্ন কমন আসছেই, কিন্তু কিছু অড টাইপের নাম আসছে যেগুলো একটু করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ অনেক বাদ্যযন্ত্র রয়েছে। তো তবে আশা করছি মোটামুটিভাবে একবার করে চোখ বুলিয়ে যাও, যাতে এক্সামে প্রশ্ন আসলেও তোমরা করে আসতে পারো, যাতে মানে অপশান এলিমিনেট করেও করতে পারো। একবার করে তোমরা চোখ বুলিয়ে নাও। তো রামনাথ ভি রাঘবন এটা কিন্তু মৃদাঙ্গন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নৃত্য থেকে তো প্রশ্ন আসছেই, কিছু করার নেই, এমন অড টাইপের নৃত্য আসছে, আবার কোনো সময় জানা নৃত্য আসছে। কার শিফটে কী আসছে কখন বলা খুব মুশকিল। রপ্পি নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? অরুণাচল প্রদেশ। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যাদের শিফট কঠিন হচ্ছে তাদের নর্মালাইজেশনে কিন্তু নাম্বার অবভিয়াসলি বাড়বে, কিন্তু বলে দিলাম। তারপর হচ্ছে থমাস কাপ। দেখো, থমাস কাপ 2022-এ কোথায় আয়োজিত হয়েছিল? তো দেখো, 2022-এর বলেছে। তো থমাস কাপ 2022-এ কিন্তু ব্যাংককে, থাইল্যান্ডের ব্যাংককে কিন্তু আয়োজিত হয়েছিল। পাশাপাশি তুমি মনে রাখো যে থমাস কাপের যে ব্যাডমিন্টনের সাথে যুক্ত হচ্ছে থমাস কাপ, এবং এরই আরেকটা নাম হচ্ছে উবের কাপ। যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে উবের কাপ কোন নৃত্যের সাথে, মানে কোন স্পোর্টসের সাথে যুক্ত, তুমি বলে আসতে পারবে ব্যাডমিন্টনের সাথে। তারপরে প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন আসছেই প্রত্যেকটা শিফটে, সুতরাং এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যত প্রশ্ন আছে। তো আমার ক্লাসটা করে নিও, আমি যে ক্লাসটা করেছি ওর বাইরে আশা করছি কিচ্ছু প্রশ্ন আসছে না, একবারে 100% আমি তোমাদেরকে বলে দিতে পারি। আমি ডেসক্রিপশনেও আরেকবার পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়। দেখো, এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে, কালকেও দেখেছি প্রশ্ন, আজকেও দেখছি যে চীনে সবচেয়ে বেশি কোন ধর্ম পালন করে। কালকে ছিল বাংলাদেশের মানুষরা সবথেকে বেশি কোন ধর্ম পালন করে, তো আজকে প্রশ্ন এসছে চীনের। তো চীনের মানুষরা সবথেকে বেশি বৌদ্ধ ধর্ম পালন করে। অ্যাকচুয়ালি যে প্রশ্নগুলো আসছে ভারতে যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেই প্রতিবেশী দেশের উপরই ভিত্তি করেই কিন্তু তাদের ধর্মগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু বলা হচ্ছে। তার জন্যই আমি কিন্তু অ্যাড করে দিয়েছি, দেখবে কারো না কারো শিফটে দেখবে এই পরবর্তী যারা আগামী দিনে পরীক্ষা দিবে এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। তার জন্য একটু চোখ বুলি নাও। নেপাল, কিন্তু নেপালের কি ধর্ম? নেপালের জাতীয় ধর্ম হচ্ছে হিন্দু। তারপরে হচ্ছে ভুটানের কিন্তু জাতীয় ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। পাকিস্তানের ইসলাম, বাংলাদেশের ইসলাম, আফগানিস্তানের ইসলাম ধর্ম, মায়ানমারের বৌদ্ধ ধর্ম, এবং আচ্ছা শ্রীলঙ্কা, বানানটা একটু হয়েছে এখানে, তারপর শ্রীলঙ্কার হচ্ছে বৌদ্ধ ধর্ম। ওকে, যদিও মায়ানমারের অফিসিয়ালিভাবে কোনো বৌদ্ধ ধর্ম নেই, কারণ মায়ানমার অনেকগুলো পার্টে, মায়ানমার তো অ্যাকচুয়ালি শাসন করছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কমিউনিটি মিলে। তার জন্য আমরা বলতে পারি না যে মায়ানমারের স্পেশালি কোনো তাদের যে অফিসিয়ালিভাবে কোনো ধর্ম কিন্তু ধর্ম নেই, কিন্তু বেশিরভাগ কিন্তু সেখানে বৌদ্ধ ধর্মের মানুষই কিন্তু রয়েছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে আশা করছি করে আসতে পারবে।
তারপরে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 কে আয়োজিত করেছে? তো এটা উত্তরপ্রদেশ আয়োজিত করেছিল খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। অর্থাৎ এই জায়গাটায় এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, কারণ এখান থেকে প্রশ্ন জিডিতে করে, কারণ এমটিএসএ পরীক্ষায় প্রশ্ন এসেছিল ঠিক এই জায়গাটা থেকে, তোমাদের জিডিতেও কিন্তু ঠিক এই জায়গাটা থেকে প্রশ্নগুলো কিন্তু করছে। রিসেন্ট কয়েকদিন আগে কিছু ইউনিভার্সিটির গেমসগুলো হলো, সেগুলো কিন্তু জেনেছিও অবশ্যই। হ্যাঁ, তারপরে মৌলিক অধিকার কত নম্বর ধারায় বলা রয়েছে? আচ্ছা, মৌলিক অধিকার 12 থেকে 35 নম্বর ধারায় বলা রয়েছে। পুরো মৌলিক অধিকার আমি তোমাদের বলে দিচ্ছি, আগামী দিনে যারা পরীক্ষা দিবে, আজকে হয়তো প্রশ্ন এসেছে মৌলিক অধিকার কত নম্বর ধারায় বলা মানে কত নম্বর থেকে কত নম্বর ধারা পর্যন্ত রয়েছে। কাল প্রশ্ন আসবে ডাইরেক্ট এই 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে ইম্পর্টেন্ট যে ধারাগুলো, সেগুলো ডাইরেক্ট একটা বলে দিবে, দিয়ে তোমাকে বলবে যে এই ধারাটায় কী বলা রয়েছে। তার জন্যই আমি আগামী দিনের কথা ভেবেই আমি কিন্তু তোমাদের কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল আমি কিন্তু অ্যাড করে দিয়েছি, যেগুলো ফটাফট এক ঝলক করে চোখ বুলিয়ে নাও তোমরা। 14 নম্বর ধারায় কী বলা রয়েছে? আইনের কাছে সমতা, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল। 15 নম্বর ধারায় কী বলা রয়েছে? ডিসক্রিমিনেশন, অর্থাৎ নারী পুরুষ বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই আমরা কি করব, কোনো পৃথক আচরণ করব না, অর্থাৎ কেউ কাউকে আলাদা চোখে দেখব না। এটাই হচ্ছে 15 নম্বর ধারায় বলা রয়েছে। 16 নম্বর ধারায় কিন্তু এমপ্লয়মেন্টের কথা বলা রয়েছে, অর্থাৎ চাকরির সুযোগ সুবিধা, খুবই ইম্পর্টেন্ট 16 নম্বর ধারা। 17 নম্বর ধারা অস্পৃশ্যতা দূরীকরণ, খুবই ইম্পর্টেন্ট। আনটাচেবিলিটি। 18 নম্বর ধারায় হচ্ছে পদবি এবং খেতাব নিষিদ্ধকরণ। দেখো এগুলো সব কিন্তু ডিটেল ক্লাস আমি করিয়েছি, এগুলো একবার করে আমি বলে দিচ্ছি যাতে তোমাদের রিভিশন হয়ে যায় চোখে চোখে, ঠিক আছে। তারপরে 20 নম্বর ধারায় ধারায় বলা রয়েছে অতিরিক্ত কাউকে শাস্তি দেওয়া যাবে না। 21 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তির স্বাধীনতা এবং জীবন রক্ষা নিয়ে 21 নম্বর ধারায় বলা রয়েছে। এবং 21-এর এই ধারাটা একটু জানতে হবে, কারণ এই 21-এর নম্বর ধারাতেই বলা রয়েছে যে 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে কিন্তু কী করতে হবে, শিক্ষা দিতে হবে। এবং অবশ্যই এটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে হবে, এটা কিন্তু সংবিধানে যুক্ত করা হয়। 22 নম্বর ধারায় কি বলেছে? গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে অধিকার, এটা কিন্তু 22 নম্বর ধারায় বলা রয়েছে। এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে দুটো ধারা 23 আর 24 নম্বর ধারা, মনে রাখবে 23 নম্বর ধারায় যে মানুষ কেনা বেচা যাবে না, বিনা পরিশ্রমিকে কাউকে বেকার খাটানো যাবে না, এটা 23 নম্বর ধারায় বলা রয়েছে। এবং 24 নম্বর ধারায় বলা রয়েছে যে 14 বছরের কম বয়সী শিশুকে কারখানা, খনি কিংবা অন্য কোনো বিপজ্জনক কাজে কিন্তু নিয়োগ করা যাবে না। আচ্ছা, 24 দিয়ে 14 মনে রাখবে, 14 বছরের কম শিশুকে কিন্তু কারখানায় কাজ করানো যাবে না। ওকে, তো দেখো মনে হয় ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি পার্ট করে আমি তোমাদের শিফটগুলো দিব, ঠিক আছে। একটা ভিডিওতে আলোচনা করলে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো আমি আবার সেকেন্ড শিফট আর থার্ড শিফট এই দুটো মিলিয়ে আবার একটা ভিডিও করে দেবো। মোটামুটি একসাথে করলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে। তো এই পর্যন্ত। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।